হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পার্ট 5 ক্লাসে ক্লাস 12-এর সেমিস্টার 3 প্রবাবিলিটি 1A অধ্যায়ের আরও কয়েকটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের আবার আমি একটি কথা মনে করিয়ে দেব, তোমরা অঙ্কগুলো টোকার থেকে বোঝার চেষ্টা বেশি করো, আমার কথাগুলো শোনো, তাহলেই দেখো প্রবাবিলিটি সম্পর্কে কনসেপ্ট খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমি তোমাদের নিশ্চিত করব যে পরীক্ষায় প্রবাবিলিটি সম্বন্ধে যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলো সব তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে প্রথমেই আমরা ডায়াগ্রাম অর চার্ট বেস টাইপ অঙ্কের 1 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি টেবিল বা ছক বা ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে রো আছে আর 4টে কলম আছে এবং এখানে মোট সংখ্যা দেওয়া আছে, দেখবে 4x4, যেহেতু 4টে রো আর 4টে কলম আছে মানে 4x4 16টি সংখ্যা দেওয়া আছে, যাদের মধ্যে অনেকগুলো সংখ্যা একই রকম দিয়ে আমাদের কি নির্ণয় করতে বলেছে না, ওপরের 4 থেকে একটা সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটি 5 হওয়ার সম্ভাবনা কত। দেখো, এই প্রশ্নের উত্তর করার জন্য খুব সহজভাবে ভাববে, জটিলভাবে ভাববে না। তুমি এই ছকটিতে দেখতে পাচ্ছ যে অনেকগুলো সংখ্যা একই রকম আছে, যেমন দেখো 5 আছে 3টে, ঠিক একইভাবে দেখতে পাচ্ছ 0 কটা আছে, 0 আছে 2টো 3টে, ঠিক আছে, অনেকগুলো সংখ্যা একই রকম আছে। তুমি সবার প্রথমে ভাবো এখানে কটা ছক আছে বা কটা বক্স আছে বা কটা এরকম খোপ আছে। যেহেতু এখানে 4টে রো আর 4টে কলম আছে, তাহলে 4x4 টোটাল হচ্ছে 16টা আমার এখানে বক্স আছে বা 16টা খোপ আছে। তাহলে এই 16টা খোপে 16টা সংখ্যা আছে, সেটা একই টাইপ হতে পারে, সেটা আমি এখানে বিবেচনা করব না, কারণ আমার এখানে 16টা খোপ দেওয়া আছে, 16টা খোপে 16টা সংখ্যা আছে, বা ভাবতে পারো 16টা ছোটো ছোটো বক্স আছে, সেই 16টা বক্সে 16খানা সংখ্যা আমার দেওয়া আছে। আমাকে কি নির্ণয় করতে বলেছে? আমাকে নির্ণয় করতে বলেছে যে যদি তুমি একটি সংখ্যা নির্বাচন করলে দিয়ে সেই সংখ্যাটি 5 হওয়ার সম্ভাবনা কত। আমি ধরে নিই নমুনা দেশটি হচ্ছে এস, তাহলে এনএস কত হবে? দেখো, এখানে টোটাল খোপ হিসাবে ধরবে বা বক্স হিসাবে ধরবে, আমার টোটাল বক্স আছে 16টা, তাহলে 16টা বক্স থেকে তোমাকে একটা সংখ্যা নিতে হবে, কারণ 16টা বক্সে তোমার 16টা সংখ্যা আছে, সেই 16টা বক্সের 16টি সংখ্যা থেকে তোমাকে একটি সংখ্যা নিতে হবে। তাহলে তোমাকে 16টা বক্স থেকে যে কোনো একটা বক্স প্রথমে চয়েস করতে হবে, দিয়ে সেই বক্সের সংখ্যাটা নিতে হবে। তাহলে 16টা বক্স থেকে যদি আমি একটি বক্স চয়েস করতে পারি 16C1 এই প্রকারে। এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা একই রকম থাকলেও সেটা বিবেচনার মধ্যে আনা চলবে না, কারণ এখানে তোমার বক্স করে দেওয়া আছে, বক্স মানে 16টা ডিফারেন্ট বক্স আছে, তাহলে 16টা ডিফারেন্ট বক্সে 16টা সংখ্যা রেখে দেওয়া আছে। তাহলে সেই 16টা বক্স থেকে তোমাকে যদি একটা সংখ্যা নিতে পারে, তাহলে তোমাকে যে কোনো একটা বক্স চয়েস করে সেই বক্সটা থেকে সংখ্যাটা নিতে হবে। তাহলে 16টা বক্স থেকে একটা সংখ্যা নেওয়া যায় কত প্রকারে? 16C1 প্রকারে। 16C1 মানে হচ্ছে 16। এরপরে তোমাকে নির্ণয় করতে বলেছে কি? তোমাকে নির্ণয় করতে বলেছে যে সংখ্যাটি 5 হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা যদি ধরে নিই যে 5 হওয়ার ঘটনা এ, তাহলে এন অফ এ আমরা কি লিখতে পারবো? দেখো, প্রথমে দেখো তাহলে 5 কটা বক্সে আছে। দেখো, এখানে একটা বক্সে 5 আছে, দুটো বক্সে 5 আছে, 3টে বক্সে 5 আছে, তাহলে 5 রাখা আছে 3টে বক্সে। তাহলে তোমাকে 5 হতে গেলে এই 3টে বক্সের মধ্যে থেকে যে কোনো একটা বক্স তোমাকে চয়েস করতে হবে। তাহলে 3টে বক্স থেকে একটা বক্স চয়েস করা যায় কত প্রকারে? না 5 নয়, 3টে বক্স আছে মানে 3C1 প্রকারে। 3C1 মানে হচ্ছে 3।
তাহলে আমার পি অফ এ কত হয়ে গেল? আমরা জানি পি অফ এ মানে হচ্ছে এন অফ এ বাই এন অফ এস। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। এন এর ভ্যালু হচ্ছে 3 আর এন এস এর ভ্যালু হচ্ছে 16। তাহলে দেখো যে 4টে বিকল্প দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক? এক্ষেত্রে আমার এ বিকল্পটি সঠিক। তাহলে বক্স যদি খোপ করে দেওয়া থাকে বা বক্স করে দেওয়া থাকে, তাহলে সেখানে একই রকম সংখ্যা থাকলেও তোমাকে কিন্তু বক্স হিসাবে ধরে ধরে অঙ্কটি করবে, তাহলে কিন্তু অঙ্কটি ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এরপর আমরা কেস বেস টাইপ অঙ্কের ক্ষেত্রে একের দাগের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো একটি থলিতে 4টি সাদা বল এবং 5টি লাল বল আছে। ওই থলি থেকে 3টি বল তোলা হলো। যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া হয়, তবে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের আমরা অ্যান্সার করে ফেলি। আমি প্রথমে একটি থলি অঙ্কন করে ফেললাম। এই থলিতে সাদা বল আছে কটি? না 4টি। তাহলে থলির মধ্যে আমার সাদা বল বা বলতে পারো হোয়াইট বল আছে 4টি। আবার প্রশ্নে বলেছে দেখো থলিতে 5টি লাল বল আছে। তাহলে থলিতে লাল বল বা বলতে পারো রেড কালারের বল আছে 5টি। তাহলে থলিতে মোট বল কটা হয়ে গেল? থলিতে মোট বল হয়ে গেল 4 + 5 = হচ্ছে 9টি। তাহলে আমরা লিখতে পারবো যে মোট বল হচ্ছে 9টি। এবার প্রশ্নে দেখো বলেছে যে একটি বল তুলে বলটি থলিতে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়, তাহলে 3টি বল সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে? তোমাকে কিন্তু 3টে বল তুলতে হবে। তাহলে তুমি কেমনভাবে বলগুলো তুলবে দেখো। তুমি প্রথমে থলি থেকে একটি বল তুললে, এটা ধরো প্রথমে 1 নম্বর বল, অর্থাৎ প্রথম এই বলটি তুমি তুলেছ। তুমি বলটি দেখলে যে বলটি হোয়াইট না রেড। তারপর কি করলে না তুমি এই বলটি আবার থলির মধ্যে রেখে দিলে। তাহলে থলিতে বল সংখ্যা কটি হয়ে গেল? যেহেতু তুমি একটি বল তুলে আবার ওই বলটি থলিতে রেখে দিলে, তাই থলিতে মোট বল হয়ে গেল 9টি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো না, আমি থলি থেকে একটি বল তুলে নিয়েছি, দিয়ে বলটি দেখলাম, দেখার পর থলি থেকে দ্বিতীয় বল তোলার আগে কিন্তু আমাকে যে বলটি তুলেছি সেই বলটি আবার থলির মধ্যে ফেরত দিতে হবে। তাহলে থলিতে আবার কটা বল হয়ে গেল না, থলিতে আবার আমার 9টি বলই হয়ে গেল। এরপর আমি থলি থেকে আবার একটি বল তুললাম, বলটি দেখে নিলাম রেড না হোয়াইট। তারপর থলিতে ওই বলটি আবার ফিরিয়ে দিলাম। তাহলে থলিতে আমার আবার বল কটি হয়ে গেল? থলিতে আমার আবার বল হয়ে গেল কিন্তু 9টি। তারপর আমি থলি থেকে তৃতীয়বার আবার বলটি তুলব। তৃতীয়বার বলটি তুললাম, দিয়ে বলটি দেখলাম যে বলটি হোয়াইট না রেড। তারপর তুমি বলটি আবার থলির মধ্যে রেখে দিতে পারো, কারণ তোমাকে এখানে 3বার বল তুলতে বলেছে। এবং প্রতি ক্ষেত্রেই, অর্থাৎ যতবার তুমি বল তুলছো, বলটি কিন্তু তার পরের বার তোলার আগে ফেরত দিতে হবে। তুমি যেহেতু এখানে 3বার বল তুলছো, তার জন্য কী করতে হবে? তুমি প্রথমবার বল তুললে বলটি থলিতে ফেরত দেবে, তারপর দ্বিতীয়বার তুলে আবার বলটি থলিতে ফেরত দিলে, তারপর তৃতীয়বার তুললে। অর্থাৎ তুমি থলি থেকে যখন বল তুলছো, সর্বদাই থলির মধ্যে কিন্তু 9টি বল থাকছে। ঠিক আছে? তাহলে যখন কোনো প্রশ্নে বলবে যে বলটি পুনরায় থলিতে ফিরিয়ে দেওয়া হয়, মানে তুমি বুঝবে যে থলির মধ্যে বল সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকবে, কখনোই বাড়বে বা কমবে না। এক্ষেত্রে যেহেতু আমাকে 3টে বল তুলতে বলেছে এবং প্রতি ক্ষেত্রেই বল তোলার পূর্বে বলটি কিন্তু আবার
থলিতে ফেরত দিতে হবে। অর্থাৎ তুমি প্রথম বল তুললে, দেখলে, দিয়ে আবার থলিতে ফেরত দিলে, তারপর দ্বিতীয় বল তুললে, দেখলে, আবার থলিতে ফেরত দিলে, তারপর তুমি তৃতীয় বল তুলে ফেললে। তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব? প্রথমে নির্ণয় করব যে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত। যেহেতু বল তোলার পূর্বে প্রতি ক্ষেত্রেই থলিতে বলের সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ 9টি বলই থাকছে, তাই প্রতি ক্ষেত্রেই সম্ভাবনাগুলো কিন্তু একই হবে। তাহলে চলো আমরা প্রথমে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করে ফেলি। ধরি নমুনা দেশটা হচ্ছে এস, তাহলে এনএস কত হবে? থলিতে মোট বল আছে 9টি। আমি প্রথমবার যখন একটি বল তুলব তখন 9টি বল থেকে আমি একটি বল তুলব। 9টি বল থেকে একটি বল তোলা যায় 9C1 ইকুয়াল টু 9 প্রকারে। এবার আমি ধরে নিচ্ছি যে আমি যে বলটি তুলছি সেই বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে এ। তাহলে এন অফ এ কত হবে? যেহেতু বলটি সাদা হওয়ার ঘটনা এ, অর্থাৎ বলটি সাদা হয়েছে, তাহলে বলটি যদি সাদা হয় তাহলে নিশ্চয় সেই বলটি আমি 4টি সাদা বল থেকেই তুলেছি। আমি যে বলটি তুলেছি সেটি দেখছি সাদা, তাহলে যেহেতু সাদা তাহলে ওই বলটি নিশ্চয়ই 4টি সাদা বল থেকে এসছে। তাহলে 4টি সাদা বল থেকে একটি সাদা বল তোলা যায় 4C1 প্রকারে, মানে 4 প্রকারে। তাহলে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত হলো? না, একটি বল সাদা হওয়ার সম্ভাবনা হলো NA/NS। NA হচ্ছে 4 আর NS হচ্ছে 9। তাহলে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা, বা বলতে পারো প্রথম বলটি সাদা হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? দ্বিতীয় বলটিও সাদা হওয়ার সম্ভাবনা কিন্তু 4-এর 9ই হবে। কেন? কারণ যখন আমি দ্বিতীয় বল তুলছি তখনও কিন্তু এই থলিতে 4টে সাদা আর 5টি লাল বলই থাকছে, অর্থাৎ টোটাল বল আমার 9টিই থাকছে। তাই দ্বিতীয়বার থলি থেকে যে বলটি তুলব সেটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 4/9, অর্থাৎ 4-এর 9। তাহলে একইভাবে তৃতীয়বারও আমরা থলি থেকে যে বলটি তুলব সেটিও সাদা হওয়ার সম্ভাবনা হবে 4-এর 9। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই, অর্থাৎ 3বার যে আমি বল তুললাম থলি থেকে, সেই 3বারই বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 4-এর 9। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় সম্ভাবনা ইকুয়াল টু, দেখো আমি কবার বল তুলব? না, 3বার। প্রথমবার যে বলটি তুললাম সেটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4-এর 9 ইন্টু দ্বিতীয়বারও যে বলটি তুলেছি সেটি সাদা হওয়ার সম্ভাবনা 4/9, তৃতীয়বারও যে বলটি তুলেছি সেটি সাদা হওয়ার সম্ভাবনা 4/9 ইকুয়াল টু হবে 4টে 4 গুণ করলে হবে 64, আর সরি 4টে নয় 3টে 4 গুণ করলে হবে 64, আর 3টে 9 গুণ করলে হবে 729। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো যে বিকল্পগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ। এরপর আমরা এই অঙ্কটি আদার মেথড পদ্ধতিতে তোমাদের বোঝাবার চেষ্টা করি। প্রথমে আমি একটি থলি অঙ্কন করলাম। এই থলির মধ্যে 4টি সাদা এবং 5টি লাল বল আছে। তাহলে মোট বল হয়ে গেল আমার 9টি। এখন এই থলি থেকে আমি প্রথম বলটি তুলব। তাহলে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই থলি থেকে আমি প্রথম যে বলটি তুলব সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে আমরা প্রথমে নির্ণয় করে ফেলি। থলিতে মোট বল আছে 9টি। তাহলে 9টি বল থেকে আমাকে একটি বল তুলতে হবে। 9টি বল থেকে একটি বল তোলা যায়
9C1 প্রকারে। 9C1 মানে হচ্ছে 9 প্রকারে। তাহলে প্রথম বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে, আমরা প্রথমে হরে 9 লিখলাম, কারণ এটা NS এর মান। যেহেতু প্রথম বলটি যেটা তুলেছি সেটা সাদা হবে, তাহলে নিশ্চয় সেই বলটিকে আমাকে 4টি সাদা বল থেকেই নিতে হবে, তবেই সেই বলটি সাদা হবে। 4টি সাদা বল থেকে একটি সাদা বল তোলা যায় 4C1 প্রকারে ইকুয়াল টু 4 প্রকারে। তাহলে আমার এক্ষেত্রে লবে বসবে 4। তাহলে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা হলো 4/9। প্রথম বলটি তোলার পর আমি দেখে নিলাম প্রথম বলটি সাদা হয়েছে। তারপর ওই বলটি আবার থলির মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে এখন থলির মধ্যে বল হয়ে গেল কটি? তাহলে যেহেতু যে বলটি তুলেছিলাম সেই বলটি আবার থলির মধ্যে ফেরত দিয়ে দিলাম। তাহলে থলির মধ্যে অবশ্যই সাদা বল থাকবে 4টি এবং লাল বলও থাকবে 5টি। তাহলে থলির মধ্যে আমার আবার বল সংখ্যা হয়ে গেল মোট 9টি। এরপর আমি দ্বিতীয়বার থলি থেকে আবার একটি বল তুলব, অর্থাৎ দ্বিতীয় বলটি থলি থেকে তুলব এবং দেখব যে দ্বিতীয় বলটিও সাদা। তাহলে দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা একইভাবে হবে 4/9। দ্বিতীয় বল তুললাম, দেখে নিলাম সাদা। তারপর দ্বিতীয় বলটি আবার আমি থলির মধ্যে রেখে দিলাম। তাহলে আবার আমার থলির মধ্যে মোট বল 9টি হয়ে গেল, কারণ যেহেতু দ্বিতীয় যে বলটি তুলেছিলাম সেই বলটি আমি আবার থলির মধ্যে দিয়ে দিয়েছি। তাই থলির মধ্যে এখন সাদা বল হয়ে গেল 4টি এবং লাল বল হয়ে গেল 5টি। তাহলে আবার থলির মধ্যে আমার মোট বল হয়ে গেল 9টি। এবার আমি থলি থেকে তৃতীয়বার অর্থাৎ তৃতীয় বলটি তুলব। তাহলে আমরা লিখতে পারবো তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা। একইভাবে তৃতীয় বলও সাদা হওয়ার সম্ভাবনা হবে 4/9। অর্থাৎ 3বার যে বল তুললাম প্রতি ক্ষেত্রেই বলটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় সম্ভাবনা 4/9 ইন্টু 4/9 ইন্টু 4/9 ইকুয়াল টু 64/729। তাহলে আমার সঠিক উত্তর কোনটি? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এ, 64/729। আশা করি অঙ্কটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এরপর আমরা কেস বেস টাইপ অঙ্কের ক্ষেত্রে 1 দাগের 2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো একটি থলিতে 4টি সাদা বল ও 5টি লাল বল আছে। ওই থলি থেকে 3টি বল তোলা হলো। যদি একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয় তবে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এর আগের অঙ্কটির সঙ্গে এই অঙ্কটির পার্থক্য কী আছে দেখো। এর আগের অঙ্কটির ক্ষেত্রে বলা হয়েছিল যে থলি থেকে একটি বল তোলার পর সেই বলটি থলির মধ্যে রেখে দিয়ে আবার দ্বিতীয় বলটি তুলতে হবে। কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে দেখো যে একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয়। মানে কি বলছে, মানে থলি থেকে তুমি একটি বল তুললে, বলটি দেখলে, দিয়ে তুমি বলটি আর থলিতে ফিরিয়ে দেবে না। তারপর তুমি থলি থেকে দ্বিতীয় বলটি তুলবে, দেখবে, কিন্তু দ্বিতীয় বলটিও থলিতে ফিরিয়ে দেবে না। এরপর তুমি তৃতীয় বলটি তুলবে। এই যে 3টি বল তুললে, এই 3টি বল সাদা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমি প্রথমে একটি থলি অঙ্কন করে ফেললাম। এই থলির মধ্যে আমার সাদা বল আছে 4টি আর লাল বল আছে 5টি। তাহলে মোট বল কটি হলো? না, এখানে মোট বল হলো 9টি। এবার আমাকে থলি থেকে প্রথমে একটি বল তুলতে হবে, ঠিক আছে। এবং তোলা বলটি কি হতে হবে? প্রশ্ন অনুসারে বলেছে তোলা বলটি অবশ্যই সাদা হতে হবে, কারণ আমি 3বার বল তুলব, বল কিন্তু থলিতে একবারে ফিরিয়ে দেব না। এবং 3টি বলই সাদা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে
এই থলিতে মোট 9টি বল আছে। তাহলে এই 9টি বল থেকে একটা বল আমরা কত প্রকারে তুলতে পারি? না, 9টি বল থেকে আমি একটি বল তুলতে পারি 9C1 ইকুয়াল টু এই 9 প্রকারে। 9C1 মানে হচ্ছে 9 প্রকারে। তাহলে এটা হলো আমার NS, অর্থাৎ এটা হচ্ছে NS এর মান। S মানে হচ্ছে নমুনা পেশ বা স্যাম্পল পেশ। এবার আমি ধরে নিচ্ছি যে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে A, তাহলে NA কত হবে? তাহলে দেখো আমাদের NA ইকুয়াল টু হবে কত না 4C1। কেন 4C1 হবে? কারণ যদি তোলা বলটি আমার সাদা হয় সেটি অবশ্যই এই 4টি সাদা বলের মধ্য থেকে আসতে হবে। তাহলে 4টি সাদা বল থেকে একটি সাদা বল নেওয়া যায় 4C1 প্রকারে। 4C1 মানে 4 প্রকারে। তাহলে P অফ A কত হবে? না, P অফ A হবে NA বাই NS, অর্থাৎ আমার এখানে হয়ে গেল 4/9। আগের অঙ্কটির ক্ষেত্রেও দেখবে প্রথম যে বলটি তুলেছিলাম তার সাদা হওয়ার সম্ভাবনা ছিল 4/9। তাহলে এক্ষেত্রে আমি থলি থেকে প্রথমে যে বলটি তুললাম সেটি সাদা হওয়ার সম্ভাবনা আমার হয়ে গেল কত না 4/9। তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা হলো 4/9। এবার তোমরা দেখো যে আমি প্রথমবার যে বলটি তুলেছিলাম সেটি সাদা, এবং এই বলটি কিন্তু আমি ব্যাগে ফেরত দেব না, কারণ প্রশ্নে বলেছে যে একটি বল তুলে বলটি থলিতে ফিরিয়ে দেওয়া না হয়। তাহলে প্রথম বল তোলার পর ব্যাগে আমার কয়টি কোন বল থাকবে দেখি। প্রথম বল তোলার পর আমার ব্যাগে সাদা বল থাকবে কটি? আগে ছিল 4টি, আমি একটি সাদা বল তুলে নিয়েছি। তাহলে এখন ব্যাগে সাদা বল থাকবে 3টি, আর লাল বল আগে যেমন ছিল সেরকম 5টি থাকবে। তাহলে মোট বল হয়ে গেল 8টি। তাহলে এবার যদি আমি এই ব্যাগ থেকে একটি বল তুলি, যে বলটি আমি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে সেটি নির্ণয় করব। অর্থাৎ দ্বিতীয় যে বলটি আমি ব্যাগ থেকে তুলছি সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত সেটি আমরা এখন নির্ণয় করব। দেখো এই ব্যাগে টোটাল বল কটা আছে? এই ব্যাগে টোটাল বল আছে 8টা। তাহলে আমি এই ব্যাগ থেকে একটি বল তুলছি, তাহলে 8টা বল থেকে একটা বল তোলা যায় 8C1 প্রকারে, তার মানে 8 প্রকারে। আর তোলা বলটি সাদা হবে, অর্থাৎ দ্বিতীয়বার যে বলটি তুললাম সেটি সাদা হতে গেলে অবশ্যই বলটিকে এই 3টি সাদা বল থেকে আসতে হবে। 3টি সাদা বল থেকে একটি সাদা বল নেওয়া যায় 3C1 প্রকারে, মানে 3 প্রকারে। তাহলে দ্বিতীয় যে বলটি আমি থলি থেকে তুলব সেটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 3/8। দ্বিতীয় যে বলটি আমি এখানে তুলেছি সেটি কিন্তু আর আমি থলিতে ফেরত দেব না। থলিতে ফেরত না দিলে এখন থলিতে কয়টি বল আছে আমরা দেখে নিই। তাহলে দ্বিতীয় বল তোলার পর থলিতে সাদা বল কয়টি থাকবে? না, যেহেতু দ্বিতীয়বার যে বলটি তুলেছিলাম সেটিও সাদা, আগে ছিল 3টি, অর্থাৎ দ্বিতীয়বার বল তোলার আগে ছিল 3টি সাদা বল। তাহলে এখন থলিতে সাদা বল থাকবে 2টি এবং লাল বল থাকবে আগের মতোই 5টি। তাহলে মোট বল হয়ে গেল আমার 7টি। এইবার আমি এই থলি থেকে তৃতীয়বার একটি বল তুলব এবং সেই তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে আমি সেটি নির্ণয় করব। তাহলে তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? এখানে দেখো টোটাল বল হচ্ছে 7 আর সাদা বল আছে 2টো। তাহলে একইভাবে আমরা বলতে পারবো যে তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে 2/7। এরপর আমরা নির্ণয় করব যে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা হবে প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা ইন্টু দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা ইন্টু তৃতীয় বল সাদা হওয়ার
সম্ভাবনা, এই তিনটের গুণফল। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখতে পারবো অতএব তিনটি বল সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু, প্রথম বল সাদা হওয়ার সম্ভাবনা কত না 4/9 ইন্টু দ্বিতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/8 ইন্টু তৃতীয় বল সাদা হওয়ার সম্ভাবনা 2/7। এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 4 2 8, 2 2 কেটে গেল, 3 3 9 ইকুয়াল টু 1/21। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে চলো দেখি যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি। যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি, 1/21। এরপর আমরা কেস বেস এর 2 দাগের 1 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এক্স তিনটি বিষয় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে পরীক্ষা দেই। এই বিষয় তিনটিতে তার এ গ্রেড পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3 এবং 0.5। অর্থাৎ গণিত বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা বলেছে 0.2 এবং পদার্থবিদ্যা বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3 আর রসায়নে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। তাহলে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমি প্রথমেই ধরে নিই যে ধরি গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা যথাক্রমে এম, পি এবং সি। অর্থাৎ গণিতে এ গ্রেড পাওয়ার ঘটনা এম, পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার ঘটনা পি এবং রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা হচ্ছে সি। তাহলে আমরা লিখতে পারবো পি অফ এম, অর্থাৎ গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা পি অফ এম ইকুয়াল টু 0.2। একইভাবে পি অফ পি অর্থাৎ পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3 এবং পি অফ সি অর্থাৎ রসায়নে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। আমাকে উত্তর চেয়েছে যে সব বিষয়গুলোতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা লিখব যে নির্ণীয় সম্ভাবনা মানে সব বিষয়গুলিতেই এ গ্রেড পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু পি অফ এম ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি, অর্থাৎ তিনটি বিষয়ে এ গ্রেড পাবে। যেহেতু এম, পি এবং সি এই ঘটনা তিনটি স্বাধীন, তাই আমরা পি অফ এম ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি ইকুয়াল টু লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ পি ইন্টু পি অফ সি। এবার আমরা এদের মানগুলো বসিয়ে দিই। তাহলে আমরা পাবো ইকুয়াল টু 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু 0.03। তাহলে দেখি বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে আমার বি, 0.03। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 2 দাগের 2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো এক্স তিনটি বিষয় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে পরীক্ষা দেয়। এই বিষয় তিনটিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3 এবং 0.5। তাহলে কোনো বিষয় এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। দেখো আগের প্রশ্নে কি বলা হয়েছিল, আগের প্রশ্নে বলেছিল যে সব বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা, আর এই প্রশ্নে কি বলেছে না, এই প্রশ্নে বলেছে যে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে গণিতে এ গ্রেড পাওয়ার
ঘটনা এম ধরে নেব। কেন এম ধরছি আমরা? কারণ গণিত মানে হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের প্রথম অক্ষর এম হয়, তাই আমরা গণিতের জন্য ঘটনাটি এম ধরছি। একইভাবে পদার্থবিদ্যার জন্য আমরা কি ধরবো? ফিজিক্সের প্রথম অক্ষর পি ধরবো। পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার ঘটনা হচ্ছে পি। আর রসায়ন মানে কেমিস্ট্রিতে এ গ্রেড পাওয়ার ঘটনা আমরা সি ধরে নেব। চলো তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার ধরি গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা যথাক্রমে এম, পি এবং সি। তাহলে দেখো আমরা লিখতে পারবো যে পি অফ এম ইকুয়াল টু 0.2। দেখো প্রশ্নে বলেই দেওয়া আছে যে গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.2। তাহলে না পাওয়ার সম্ভাবনা কত হবে? অর্থাৎ গণিতে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, তাহলে গণিতে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা হবে পি অফ এম তার কমপ্লিমেন্ট। পি অফ এম তার কমপ্লিমেন্ট মানেই আমরা জানি 1 মাইনাস পি অফ এম। এক্ষেত্রে আমরা পি এম এর ভ্যালুটা বসিয়ে দেব, তাহলে পি অফ এম তার কমপ্লিমেন্টের মান পেয়ে যাব। তাহলে আমরা পি অফ এম কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস 0.2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারবো ইকুয়াল টু 0.8। এরপর দেখো আমরা লিখতে পারবো পি অফ পি ইকুয়াল টু 0.3। কেন? কারণ পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে, প্রশ্ন বলে দেওয়া আছে 0.3, তাই আমরা লিখতে পারলাম পি অফ পি ইকুয়াল টু 0.3। এখান থেকে একইভাবে আমরা নির্ণয় করব যে পদার্থবিদ্যায় এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, মানে পি অফ পি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে 1 মাইনাস 0.3 ইকুয়াল টু হচ্ছে 0.7। এরপর দেখো প্রশ্নে বলা আছে রসায়নে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.5। তাহলে আমরা লিখতে পারবো যে এবং পি অফ সি ইকুয়াল টু 0.5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে পি অফ সি কমপ্লিমেন্ট মানে রসায়নে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 1 মাইনাস পি অফ সি, মানে আমরা পাবো 1 মাইনাস 0.5 ইকুয়াল টু 0.5। এইবার দেখো আমাকে নির্ণয় করতে হবে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমাদের নির্ণয় কি করতে হবে না, পি অফ কোনো বিষয়ে সে এ গ্রেড পাবে না, তাহলে গণিতেও এ গ্রেড পাবে না, তার মানে পি অফ এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পদার্থবিদ্যায়ও পাবে না, পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন রসায়নেও পাবে না, মানে সি কমপ্লিমেন্ট। এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে অতএব নির্ণীয় সম্ভাবনা ইকুয়াল টু পি অফ এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। যেহেতু এই যে এম, পি এবং সি এই ঘটনাগুলো পরস্পর স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এম কমপ্লিমেন্ট, পি তার কমপ্লিমেন্ট এবং সি তার কমপ্লিমেন্ট এই ঘটনাগুলো পরস্পর স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমরা নেক্সট লাইন লিখতে পারবো ইকুয়াল টু পি অফ এম কমপ্লিমেন্ট ইন্টু পি অফ পি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট। এবার যদি আমরা এদের মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো আমরা পাবো ইকুয়াল টু 0.8 ইন্টু 0.7 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্টের মান হচ্ছে 0.5। এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো দেখবে 280। এবার তিনটের পর দশমিক বসলে এইখানে দশমিক বসবে, অর্থাৎ আমার ফাইনাল অ্যান্সার আমরা লিখতে পারবো ইকুয়াল টু 0.28। তাহলে আমার সঠিক উত্তর হলো এ। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 2 দাগের 3 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো এক্স 3টি বিষয় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে পরীক্ষা দেই, এই বিষয়
তিনটিতে তার এ গ্রেড পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3 এবং 0.5। তাহলে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, আগের ক্ষেত্রে যে প্রশ্নটি ছিল প্রশ্নটি সেম, শুধু উত্তর যেটি চেয়েছে একটু চেঞ্জ করে দিয়েছে। উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। দুটি বিষয়ে এ গ্রেড মানে হয় সে গণিত পদার্থবিদ্যায় এ গ্রেড পাবে, রসায়নে পাবে না, আবার সে গণিত এবং রসায়নে এ গ্রেড পাবে, পদার্থবিদ্যায় পাবে না। আবার আমার এটাও ঘটতে পারে যে সে পদার্থবিদ্যা এবং রসায়নে এ গ্রেড পাবে, গণিতে এ গ্রেড পাবে না। তাহলে আমরা নির্ণয় করব যে যে কোনো দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমেই আমরা ধরি গণিত, পদার্থবিদ্যা, রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা এম, পি এবং সি। তাহলে দেখো, আমরা লিখতে পারবো পি অফ এম ইকুয়াল টু 0.2, প্রশ্নে বলে দেওয়া আছে। পি অফ পি ইকুয়াল টু 0.3, এটাও প্রশ্নে বলে দেওয়া আছে। এবং পি অফ সি ইকুয়াল টু 0.5। পি অফ এম বলতে বোঝাচ্ছে যে গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। তাহলে গণিতে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা কিভাবে বোঝাবে? না, গণিতে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা হবে পি অফ এম তার কমপ্লিমেন্ট। এটা মানেই হচ্ছে পি অফ এম তার কমপ্লিমেন্ট মানেই হচ্ছে গণিতে সে এ গ্রেড পাবে না। আমরা জানি পি অফ এম তার কমপ্লিমেন্ট মানেই 1 মাইনাস পি অফ এম। এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাবো 1 মাইনাস পি অফ এম এর ভ্যালু হচ্ছে 0.2। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো ইকুয়াল টু 0.8। একইভাবে পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.3। তাহলে পদার্থবিদ্যায় এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ পি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা পাবো 1 মাইনাস 0.3 ইকুয়াল টু 0.7। এবং রসায়নে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা হবে পি অফ সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা পাবো 1 মাইনাস পিসি, মানে এখানে 1 মাইনাস 0.5। 1 মাইনাস 0.5 মানে হচ্ছে 0.5। তাহলে আমরা প্রত্যেকটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা এবং না পাওয়ার সম্ভাবনাগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণীয় সম্ভাবনা, অর্থাৎ দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কি হবে। তাহলে দেখো, আমরা প্রথমে লিখছি পি অফ, ধরো সে গণিত বিষয়ে এ গ্রেড পেয়েছে, তাহলে পি অফ প্রথমে থাকবে এম। ইন্টারসেকশন, পদার্থবিদ্যায়ও সে এ গ্রেড পেয়েছে, পি। তাহলে এম পি বসলো, মানে গণিত এবং পদার্থবিদ্যায় সে এ গ্রেড পেয়েছে। প্রশ্নে যেহেতু বলেছে দুটি বিষয়ে এ গ্রেড পাবে, তাহলে আরেকটি যে বিষয় রসায়ন আছে যার এ গ্রেড পাওয়ার ঘটনা আমি সি ধরেছি, তাহলে তাতে সে এ গ্রেড পাবে না। তাহলে আমরা এরপরে লিখব ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ রসায়নে সে এ গ্রেড পেল না। আবার দেখো, এটাও হতে পারে প্লাস পি অফ এম ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। অর্থাৎ দেখো, এক্ষেত্রে গণিত এবং রসায়নে এ গ্রেড পেয়েছে আর পদার্থবিদ্যায় পায়নি। প্লাস আবার দেখো, এরকমও ঘটতে পারে, কেমন না, পি অফ এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পি ইন্টারসেকশন সি। অর্থাৎ এক্ষেত্রে দেখো, পদার্থবিদ্যায় এবং রসায়নে সে এ গ্রেড পেয়েছে কিন্তু গণিতে পায়নি। তাহলে যত রকমের তোমার দুটো বিষয়ে এ গ্রেড হতে পারে সেই সবগুলোর যোগফলই তোমাকে এখানে
নিতে হবে। যেহেতু এখানে যে ঘটনাগুলো আছে সবাই ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু, এটা মানেই আমরা লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ পি ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট, প্লাস একইভাবে পরেরটা লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ সি, সরি পি অফ পি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি, তারপরটা আমরা লিখতে পারবো প্লাস এটা। এবার যদি আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো কি পাবো, তাহলে পাবো ইকুয়াল টু এত প্লাস এত প্লাস এত। ঠিক ঠিক মানগুলো এখানে তোমরা বসাবে, তারপর তোমাদের নিজেদের মতো ক্যালকুলেশন করবে। চলো নেক্সট পেজে আমরা ক্যালকুলেশন করি। দেখবে ক্যালকুলেশন করলে তোমরা পাবে ইকুয়াল টু, প্রথমে 0.030 প্লাস তারপরে তিনটি সংখ্যা গুণ করলে পাবে 0.070, তারপরে তিনটি সংখ্যা গুণ করলে পাবে প্লাস হবে তোমার 0.120, ইকুয়াল টু এদেরকে যোগ করলে আমরা পাবো 0.220, এটা মানেই হচ্ছে ইকুয়াল টু 0.22। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে চলো দেখি সঠিক বিকল্প কোনটি। দেখো এগুলোর মধ্যে সঠিক বিকল্প হলো ডি, 0.22। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 6 দাগের 1 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, দুজন খেলোয়াড় এ ও বি এর মধ্যে দাবা খেলায় 20টি গেমের মধ্যে 12টি গেম এ, 4টি গেম বি জিতল ও 4টি গেম অমীমাংসিতভাবে শেষ হলো। 3টি গেমের টুর্নামেন্টে বি এর সব গেম জেতার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে তোমাদের আমি একটি কথা বলবো। বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায় যে স্যার অঙ্কটি করিয়ে দিলেই সেটি তাড়াতাড়ি খাতার মধ্যে টুকে নেওয়া হলেই অঙ্কটি করা হয়ে গেল। না, অঙ্কটি টোকায় মূল উদ্দেশ্য নয়, অর্থাৎ অঙ্কটি খাতার মধ্যে টুকে নেওয়াই তোমাদের মূল উদ্দেশ্য নয়। সবার প্রথমে তোমাদের প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে, সেই প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো ভালোভাবে দেখতে হবে এবং কি উত্তর চাওয়া হয়েছে সেটি ভালোভাবে বুঝতে হবে। তারপর স্যার অঙ্কটি করানোর জন্য যে যে স্টেপ বা পদ্ধতিগুলো করছে সেগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তারপর দেখবে তুমি অঙ্কটি নিজেই সহজেই করে ফেলতে পারবে এবং পরীক্ষার হলে যে ধরনের অঙ্ক দেখ না কেন দেখবে তুমি সেই অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। আমরা প্রথমেই ধরে নেব যে এ এর জেতার ঘটনা এক্স, বি এর জেতার ঘটনা ওয়াই এবং গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার ঘটনা জেড। তাহলে আমরা কি ধরবো না, ধরি এ বি এর জেতার ঘটনা যথাক্রমে এক্স ও ওয়াই এবং অমীমাংসিতভাবে গেম শেষ হওয়ার ঘটনা জেড। এবার দেখো আমাকে কি উত্তর বার করতে হবে। আমাকে উত্তর নির্ণয় করতে হবে বি এর সব গেম জেতার সম্ভাবনা। দেখো আমি ধরেছি যে বি এর গেম জেতার ঘটনা হচ্ছে ওয়াই, তাহলে আমি পি অফ ওয়াই কি লিখতে পারো, পি অফ ওয়াই মানে বি এর গেম জেতার সম্ভাবনা। দেখো বি 20টি গেমের মধ্যে 4টি গেম জেতে, তাহলে মোট গেম খেলা হয় কটা না 20টা, তার মধ্যে কটি জেতে, 4টি জেতে। তাহলে পি অফ ওয়াই ইকুয়াল টু হবে 4/20। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো আমরা 1/5। তাহলে এবার লিখব অতএব বি এর সব গেম জেতার সম্ভাবনা ইকুয়াল টু, দেখো একটি গেম খেলা হলে
বি এর জেতার সম্ভাবনা হচ্ছে 1/5। তাহলে প্রথম গেমটি যদি বি জেতে তাহলে তার সম্ভাবনা হচ্ছে 1/5। আবার দ্বিতীয় গেমটিও যদি বি জেতে তার সম্ভাবনা 1/5। আবার তৃতীয় গেমটিও যদি বি জেতে তার সম্ভাবনা 1/5। তাহলে বি এর সব গেম জেতার সম্ভাবনা হবে 1/5 ইন্টু 1/5 ইন্টু 1/5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1/125। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো সঠিক উত্তর কোনটি? না, সঠিক উত্তর হলো বি, 1/125। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 6 দাগের 2 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আগের মতোই দেখো, দুজন খেলোয়াড় এ ও বি এর মধ্যে দাবা খেলায় 20টি গেমের মধ্যে 12টি গেম এ, 4টি গেম বি জিতল ও 4টি গেম অমীমাংসিতভাবে শেষ হলো। 3টি গেমের টুর্নামেন্টে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এক্ষেত্রে 6-1 মতোই তথ্যগুলো সব সেম আছে, শুধু উত্তরটি আলাদা চেয়েছে। উত্তরটি কী চেয়েছে? তার 3টি গেমের টুর্নামেন্টে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার আমি প্রথমে ধরে নেব যে এ বি এর জেতার ঘটনা যথাক্রমে এক্স ও ওয়াই এবং অমীমাংসিতভাবে গেম শেষ হওয়ার ঘটনা জেড। তাহলে যেহেতু আমার উত্তর চেয়েছে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা, তাহলে দেখো আমি প্রথমে লিখতে পারি যে অতএব পি অফ ওয়াই মানে বি এর 1টি গেম জেতার সম্ভাবনা। দেখো বি 20টির মধ্যে 4টি গেম জেতে, তাহলে পি অফ ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে 4/20 ইকুয়াল টু 1/5। তাহলে বলো তো অতএব পি অফ ওয়াই কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? পি অফ ওয়াই যদি বি এর 1টি গেম জেতার সম্ভাবনা হয়, তাহলে পি অফ ওয়াই তার কমপ্লিমেন্ট হবে বি এর 1টি গেম না জেতার সম্ভাবনা। তাহলে বি এর 1টি গেম না জেতার সম্ভাবনা হবে 1 মাইনাস পি অফ ওয়াই। দেখো পি অফ ওয়াই এর মান হচ্ছে 1/5, তাহলে 1 মাইনাস 1/5 ইকুয়াল টু হচ্ছে 4/5। আমাকে উত্তর নির্ণয় করতে হবে 3টি গেমের টুর্নামেন্টে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা। তাহলে আমি প্রথমে নির্ণয় করি যে বি এর সব গেম না জেতার সম্ভাবনা, মানে বি এর সব গেম মানে কটা গেম? 3টি গেম। বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা। ইকুয়াল টু, দেখো বি কোনো গেমই জিতবে না, তাহলে বি এর 1টি গেম না জেতার সম্ভাবনা কত? 4/5। তাহলে বি যদি প্রথম গেমটি না জেতে তার সম্ভাবনা 4/5 ইন্টু দ্বিতীয় গেমটি না জিতলে তার সম্ভাবনা 4/5 ইন্টু তৃতীয় গেমটিও না জিতলে তার সম্ভাবনা হচ্ছে 4/5। তাহলে বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা হবে 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5 ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 64/125। দেখো তাহলে 64/125 হলো বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা, অর্থাৎ বি 3টে গেমেই হারবে। তাহলে দেখো আমাদের উত্তর কী চেয়েছে? আমাদের উত্তর চেয়েছে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা। তাহলে বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা হবে 1 মাইনাস 1টিও গেম না জেতার সম্ভাবনা, অর্থাৎ 1 মাইনাস 64/125। চলো আমরা এবার নেক্সট পেজে যাই। অতএব বি এর কমপক্ষে 1টি গেম জেতার সম্ভাবনা, 1টি গেম জেতার সম্ভাবনা।
সম্ভাবনা ইকুয়াল টু 1 মাইনাস বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা। ইকুয়াল টু 1 মাইনাস বি এর 3টি গেমই না জেতার সম্ভাবনা হলো 64/125। এটাকে এবার আমরা সিম্পলিফিকেশন করব। ইকুয়াল টু হবে 125, উপরে হবে 125 মাইনাস 64 ইকুয়াল টু হবে হচ্ছে 61/125। এটাই হচ্ছে আমার উত্তর। চলো দেখি তাহলে সঠিক বিকল্প কোনটি হবে। তাহলে সঠিক উত্তর হলো সি, 61/125। এখানে আরেকটি বিষয় তোমাদের একটু জেনে রাখা ভালো যে বি এর কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা বলতে কি বোঝায়, অর্থাৎ 3টি গেমের মধ্যে বি এর কমপক্ষে একটি গেম জেতা বলতে কি বোঝানো হচ্ছে। অর্থাৎ বি 3টে গেমের মধ্যে একটা গেম জিততে পারে, অর্থাৎ একটা গেম উইন হতে পারে। আবার এটাও হতে পারে বি 2টো গেমও উইন হতে পারে। আবার এটাও ঘটতে পারে বি 3টে গেমই জিতেছে, অর্থাৎ 3টে গেমেই সে উইন হয়েছে। তাহলে 3টি গেমের মধ্যে বি এর কমপক্ষে একটি গেম জেতা বলতে বোঝাচ্ছে বি একটি গেমও জিততে পারে, আবার বি 2টো গেমও জিততে পারে, আবার বি 3টে গেমও জিততে পারে। তাহলে তোমরা 3টি গেমের মধ্যে কমপক্ষে একটি গেম জেতা বলতে কি কি বোঝায় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের 6 দাগের 3 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দুজন খেলোয়াড় এ ও বি এর মধ্যে দাবা খেলায় 20টি গেমের মধ্যে 12টি গেম এ, 4টি গেম বি জিতল ও 4টি গেম অমীমাংসিতভাবে শেষ হলো। 3টি গেমের টুর্নামেন্টে 2টি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, এর আগের প্রশ্নের যে তথ্য আছে এই প্রশ্নের তথ্যগুলো একই, শুধু উত্তরটি আলাদা চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে উত্তরটি? না, 2টি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে একটি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার ঘটনা হচ্ছে জেড, অর্থাৎ একটি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার ঘটনা জেড। তাহলে চলো আমরা লিখে ফেলি যে একটি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার ঘটনা জেড। তাহলে লিখতে পারি অতএব পি অফ জেড ইকুয়াল টু কত? দেখো, আমার 20টি গেমের মধ্যে, কারণ এ আর বি এর মধ্যে 20টি গেম খেলা হয়, 4টে গেম অমীমাংসিতভাবে শেষ হয়, অর্থাৎ 4টে গেম ড্র হয়। যেহেতু 20টি গেমের মধ্যে 4টে গেম ড্র হয়, তাই একটি গেম ড্র হওয়া বা অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা হবে 4/20 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/5। তাহলে বলো তো অতএব পি অফ জেড তার কমপ্লিমেন্ট কি হবে? পি অফ জেড তার কমপ্লিমেন্ট বলতে বোঝায় একটি গেম অমীমাংসিতভাবে শেষ না হওয়ার ঘটনা। পি অফ জেড তার কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ জেড। এখানে আমরা পি অফ জেডের ভ্যালুটি বসিয়ে দেবো। তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস 1/5। 1 মাইনাস 1/5 মানে 4/5। অতএব নির্ণীয় সম্ভাবনা ইকুয়াল টু, দেখ আমাকে কি নির্ণয় করতে হবে? না, 2টি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ
তিনটে গেমের মধ্যে দুটো গেম ড্র হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। ধরো আমার প্রথম গেমটি ড্র হয়েছে, যদি প্রথম গেমটি ড্র হয় তাহলে তার সম্ভাবনা হচ্ছে কত না, প্রথম গেম ড্র হলে তার সম্ভাবনা হচ্ছে 1/5 ইন্টু, আবার ধরো আমি বলছি দ্বিতীয় গেমও ড্র হয়, তাহলে তার সম্ভাবনা হচ্ছে 1/5। তাহলে বলছে দুটো গেম হবে ড্র, তাহলে প্রথম এবং দ্বিতীয় গেমটি ড্র হয়েছে, তাহলে তৃতীয় গেমটি ড্র হবে না, তাহলে তৃতীয় গেমটি ড্র না হওয়ার সম্ভাবনা কত, তৃতীয় গেমটি ড্র না হওয়ার সম্ভাবনা হচ্ছে ইন্টু 4/5। আবার দেখো এইরকমও হতে পারে না, প্লাস তোমার প্রথম গেমটি ড্র হয়েছে অর্থাৎ অমীমাংসিতভাবে শেষ হয়েছে, তাহলে 1/5 তার সম্ভাবনা ইন্টু, আমি ধরে নিলাম দ্বিতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়নি, তো দ্বিতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ না হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5, তাই আমরা লিখব ইন্টু 4/5। আর ধরে নিচ্ছি তৃতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে, তাহলে তার তৃতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হলে তার সম্ভাবনা 1/5। অর্থাৎ এক্ষেত্রে দেখো প্রথম এবং তৃতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে আর দ্বিতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়নি। আর এক্ষেত্রে কি হয়েছিল, এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল, তৃতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়নি। আর কি ঘটতে পারে, আবার দেখো এরকমও ঘটতে পারে না, প্লাস প্রথম গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়নি, তাহলে তার সম্ভাবনা হচ্ছে 4/5 ইন্টু দ্বিতীয় গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে, তাহলে ইন্টু 1/5, আবার তৃতীয় গেমটিও অমীমাংসিতভাবে শেষ হয়েছে ইন্টু 1/5। তাহলে দেখো এক্ষেত্রে কি হলো না, এক্ষেত্রে প্রথম গেমটি অমীমাংসিতভাবে শেষ হয়নি, কিন্তু দ্বিতীয় আর তৃতীয় এই দুটো গেম অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই যে মান পাবো সেটি হলো দুটি গেম অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা। চলো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি কত পাই। ইকুয়াল টু, এটাকে গুণ করলে আমরা পাবো দেখো 4/125 প্লাস এটাকেও গুণ করলে আমরা পাবো 4/125 প্লাস এটাকেও গুণ করলে আমরা পাবো 4/125 ইকুয়াল টু, এগুলো সব যদি যোগ করি তাহলে আমরা কত পাবো না 12/125। তাহলে আমার এটাই হচ্ছে অ্যান্সার, 12/125 অর্থাৎ 12/125। তাহলে দেখি সঠিক বিকল্প কোনটি, না সঠিক অ্যান্সার হবে এ। এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের ক্ষেত্রে 7 দাগের 1 প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি বাক্সে 7টি সাদা ও 5টি কালো বল আছে। যদি বাক্স থেকে 3টি বল উদ্দেশ্যহীনভাবে একসঙ্গে তোলা হয় তবে 3টি বলই এক রঙের না হওয়ার সম্ভাবনা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো বলছে বাক্সে 7টি সাদা ও 5টি কালো বল আছে, তাহলে বাক্সে টোটাল বল হচ্ছে 12টি। এবার তোমাকে বলেছে এই 12টি বল থেকে 3টি বল উদ্দেশ্যহীনভাবে তুলতে, তাহলে 12টি বল থেকে আমি 3টি বল তুলতে পারবো কত প্রকারে না 12C3 প্রকারে, ঠিক আছে। এরপর তোমাকে কি নির্ণয় করতে হবে না, তোমাকে নির্ণয় করতে হবে যে 3টি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। তাহলে এক্ষেত্রে আমার টোটাল বল কটা হচ্ছে, টোটাল বল হচ্ছে 7 + 5 = হচ্ছে 12। এখন এই 12টি বল থেকে 3টি বল নেওয়া যায় 12C3 প্রকারে। যদি আমি এক্ষেত্রে নমুনা দেশটি S ধরি তাহলে NS এর মান হবে 12C3। তোমরা ক্লাস 11-এ 12C3 কীভাবে ক্যালকুলেশন করতে হয় শিখেছ।
যারা ভুলে গেছো তাদের জন্য আমি দেখিয়ে দিই এটি কীভাবে ক্যালকুলেশন করতে হয়। দেখো 12c3 ইকুয়াল টু, উপরে 12 আছে বলে আমি লিখব 12 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 আছে তাই আমি লিখব 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই দুটোর বিয়োগফল 12 মাইনাস 3, এটা মানে হচ্ছে 12 মাইনাস 3 মানে 9 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এবার দেখো আমার 12 9-এর থেকে বড়, তাই 12 ফ্যাক্টোরিয়ালকে আমি ভাঙবো। 12 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা পাবো 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9, এই 9-এ গিয়ে স্টপ করবো। কেন 9-এ স্টপ করবো? কারণ আমার নিচে 9 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে যেখানে স্টপ করবো সেখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 9। আর নিচে আমরা পাচ্ছি 3 ফ্যাক্টোরিয়াল, মানে লিখতে পাচ্ছি 3 ইন্টু 2 ইন্টু 1, কোথাও স্টপ না হলে একেবারে 1-এ গিয়ে শেষ হবে, ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার এই 9 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 4 12, 2 2 4, তাহলে আমার হলো কত? যদি গুণ করো তাহলে পাবো হচ্ছে 220। তাহলে আমরা বলতে পারছি যে 12c3 এর মান হচ্ছে 220। তাহলে 12c3 এর মান আমরা পেয়ে গেলাম 220। এবার দেখো কি উত্তর চেয়েছে না, 3টি বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমি যে 3টে বল বাক্স থেকে তুলেছি সেই 3টে বল সেম কালার হবে না, অর্থাৎ 3টেই সাদা হবে না বা 3টেই কালো হবে না। তাহলে এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। আমি একটি ছকের মাধ্যমে দেখাই না, ঘটনা এ ঘটতে পারে আর ঘটনা বি ঘটতে পারে। ঘটনা এর ক্ষেত্রে কি হতে পারে না, ঘটনা এর ক্ষেত্রে হোয়াইট বল ধরো দুটো আছে আর ব্ল্যাক বল একটা আছে। তাহলে দেখো দুটো হোয়াইট বল আর ব্ল্যাক বল একটা মিলে হয়ে গেল আমার টোটাল 3টে বল। আর ঘটনা বি কি ঘটতে পারে না, হোয়াইট বল একটা হতে পারে আর ব্ল্যাক বল দুটো হতে পারে। তাহলে এক্ষেত্রেও দেখো টোটাল বল হচ্ছে 3টে। তাহলে 3টি যে বল আমরা তুলেছি সেক্ষেত্রে 3টি বলই একই রঙের না হওয়ার ঘটনা দু রকমভাবে হতে পারে। না, ঘটনা এর ক্ষেত্রে হচ্ছে দুটো সাদা বল আর একটা কালো বল, আর ঘটনা বি এর ক্ষেত্রে হচ্ছে একটা সাদা বল দুটো কালো বল। তাহলে দেখো এক্ষেত্রে আমার এন অফ এ কত হবে? হ্যাঁ, এন অফ এ ইকুয়াল, তাহলে আমার দুটো যে সাদা বল আসছে সেটা অবশ্যই 7টি সাদা বলের মধ্য থেকে এসেছে। মানে দুটো সাদা বল যে আমি তুলেছি সেই দুটো সাদা বল আমি বাক্সে যে 7টি সাদা বল ছিল সেই সাদা বল থেকেই নিতে হবে। তাহলে 7টি সাদা বল থেকে দুটো সাদা বল নেওয়া যায় 7c2 প্রকারে, ইন্টু আর এই যে একটি ব্ল্যাক বল ঘটনা এর ক্ষেত্রে নিয়েছি সেই একটি ব্ল্যাক বল এসছে এই 5টি কালো বল থেকে, মানে 5টি ব্ল্যাক বল থেকে। তাহলে 5টি কালো বল থেকে একটা কালো বল নেওয়া যায় 5c1 প্রকারে। তাহলে এন অফ এ এর ভ্যালু এবার আমরা ক্যালকুলেশন করব। তোমরা একইভাবে যদি 7c2 এর মান ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে হচ্ছে 21, 5c1 এর মান পাবে 5 ইকুয়াল টু আমরা গুণ করলে পাবো 105। এরপর আমরা এন অফ বি ক্যালকুলেশন করব। দেখো এন অফ বি এর ক্ষেত্রে একটি হোয়াইট বল, তাহলে 7টি হোয়াইট বল থেকে একটি হোয়াইট বল নেওয়া যায় 7c1 প্রকারে, ইন্টু দুটো কালো বল, তাহলে 5টি কালো বল থেকে দুটো কালো বল নেওয়া যায় 5c2 প্রকারে। ওকে, দেখো 7c1 এর ভ্যালু হচ্ছে 7 ইন্টু 5c2 এর মান তোমরা একইভাবে ক্যালকুলেশন করলে পাবে, দেখবে হচ্ছে 10। তাহলে এই দুটো গুণ করলে পেলাম আমি 70। তাহলে এন অফ এ এর মান হয়ে গেল 105 আর এন অফ বি এর মান হয়ে গেল হচ্ছে 70। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। তাহলে বলো তো অতএব পি অফ এ কত হবে? না, পি অফ এ হবে
এন অফ এ বাই এন অফ এস। দেখো আমি এন অফ এ এর মান পেয়েছি 105 আর এন অফ এস এর মান পেয়েছি 220। আবার অতএব পি অফ বি এর মান হবে এন অফ বি বাই এন অফ এস। এক্ষেত্রে এন অফ বি এর মান পেয়েছি আমি 70 আর এন অফ এস এর মান হচ্ছে 220। এবার দেখো প্রশ্নে কি বলেছে না, 3টি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা লিখব যে অতএব 3টি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু, এই দুটোর যোগফলই হবে 3টে বলই একই রঙের না হওয়ার সম্ভাবনা। কারণ পি অফ এ এক্ষেত্রে 3টে বল একই রঙের হয়নি, আবার পি অফ বি এই ঘটনার ক্ষেত্রেও, পি অফ বি না অর্থাৎ বি ঘটনার ক্ষেত্রে যে সম্ভাবনা আমরা নির্ণয় করেছি সেক্ষেত্রেও 3টে বল একই রঙের হয়নি। তাহলে 3টি বল একই রঙের না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু হবে এই দুটোর যোগফল, মানে 105/220 প্লাস 70/220 ইকুয়াল টু হবে তোমার হচ্ছে 175/220। এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখো 5 দিয়ে 4 5 20, 4 5 44, আর ওপরে হবে 3 5 15, 5 5 25, তাহলে ইকুয়াল টু 35/44। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখি, চলো সঠিক বিকল্প কোনটি। না, সঠিক বিকল্প হলো এ 35/44।